হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সঙ্গে লাস্ট দিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? ওই ভলিউমেট্রিক অ্যানালিসিস এর ওই জায়গাগুলো নিয়ে অনেকগুলো অঙ্ক-টঙ্ক কুড়িয়েছিলাম। যেগুলো WBGE সংক্রান্ত ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এবার আমরা যেটা দেখব আজকে, WBGE এর জন্য এই চ্যাপ্টারটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তুমি বলবে আমি কোথা থেকে বিষয়টা জানলাম? দেখবে একটা ওই পোস্টমর্টেম বলে একটা দিয়েছিলাম ফিজিক্যাল কেমিস্ট্রি। ওখানে যে চ্যাপ্টারের যা সিকোয়েন্স ছিল জাস্ট সেটাকে আমি মেইনটেইন করছি। আর কিচ্ছু না। তো এখানেও খুব বেশি কথোপকথনে না গিয়ে মূল কাজে যাওয়াটাই উদ্দেশ্য বলে আমার মনে হয়। তো আয়নিক ইকুইলিব্রিয়ামের যে টপিক গুলো আর কি খুব এখানে ইম্পর্টেন্ট, দেখো তোমাদের তো 11 এর মতন একেবারে ওই লেভেল থেকে পড়ানোর দরকার নেই। মূল বিষয়গুলো বলে নিয়ে নিউমেরিক্যাল করানো, প্রশ্ন করানো, এটাই আমার মনে হয় কার্যকরী। তো ঠিক আছে, আমি থিওরি গুলো একটা জায়গায় ওই জন্য নোটস তুলে নিয়েছি পুরোটা, যে সেটাই এফেক্টিভ হবে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, এই তো চ্যানেলের যে বিষয় আশয় আছে, যা যা কোথায় কাকে কি পাবে, জয়েন করবে তোমার বিষয়। চলো এগোনো যাক। আয়নিক ইকুইলিব্রিয়াম দিয়ে মূল টপিকে আসছি, মূল টপিকে এলাম। আচ্ছা, আয়নিক ইকুইলিব্রিয়ামে দেখো পিএইচ বাফার সল্ট হাইড্রোলিসিস এখানে বলেছে। পিএইচ এর মধ্যে বলতে গেলেও হ্যাঁ, তোমাকে আয়নিক ইকুইলিব্রিয়াম প্রসঙ্গে অবশ্যই কয়েকটা জিনিস জানতে হবে। ওই আয়নিক ইকুইলিব্রিয়াম বা আয়নীয় সাম্য যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের, এই চ্যাপ্টারটির একটি বিশেষত্ব হচ্ছে এই চ্যাপ্টার সম্পর্কিত যাবতীয় যা কিছু সমস্তটাই উইক ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যকে ঘিরে সংঘটিত হয়। উইক ইলেকট্রোলাইট অথবা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এবার তুমি বলবে স্যার উইক ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কেন? তার কারণ হচ্ছে এদেরকে যখন আমরা ব্রেক করি তখন এরা না কিছুটা হাফ হার্টেড বিহেভিয়ার দেখায়। হাফ হার্টেড বিহেভিয়ার মানে এদের যে গঠন শৈলী বা এদের যে ব্যবহারিক ভঙ্গিমা, সেটা একটু অদ্ভুত ধরনের হয়। অদ্ভুত ধরনের ইন দি সেন্স মানে সেটা যেমন মানে কি বলবো, সেটা ধরো এদেরকে তুমি ডিসোসিয়েশন বা ভাঙনের মধ্যে যখন নিয়ে যাচ্ছ, এরা সম্পূর্ণরূপে ভাঙনে অংশগ্রহণ করে না। মানে অরিজিনাল কম্পাউন্ড এবং তার যে সংশ্লিষ্ট আয়ন, এদের মধ্যে সবসময় একটা রাসায়নিক সাম্য এক্সিস্ট করে। মানে এদের মধ্যে সবসময় একটি ডায়নামিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে। তাদের মধ্যে যেটুকু আয়ন ভেঙে গেল আর যে অরিজিনাল মলিকিউলটা পড়ে আছে, এই দুজনের মধ্যে একটি সাম্যাবস্থা সর্বদা অবস্থান করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু, ঠিক আছে? এটা শুরুতেই তোমায় বলে দিলাম। ওই জন্য আমাদের জন্য উইক ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো নন ইলেকট্রোলাইটের কথা এখানে আলোচ্য বিষয় নয়। এই যে যেটা বললাম তোমায়, দেখো দিস গেট স্ট্রংলি আয়োনাইজড যখন ইন ওয়াটার এন্ড হেন্স দে এক্সিবিট হাই কন্ডাকশন ফর, হ্যাঁ এটা ইন দি সলিড স্টেট, হ্যাঁ হ্যাঁ ইলেকট্রোলাইট, এ তো বেসিক ইনফরমেশন। আচ্ছা, আমাদের জন্য যেটা কার্যকরী ভূমিকা পালন করবে, এই দেখো, যারা অল্প আয়োনাইজেশনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা উইক ইলেকট্রোলাইট বলবো। আচ্ছা, আরহেনিয়াস থিওরি অনুযায়ী, আরহেনিয়াস থিওরি বা ল অফ মাস অ্যাকশনকে কাজে লাগিয়ে যে কি বলছে, যে ইলেকট্রোলাইটস ইন ডিসলভিং ইন আ সলভেন্ট আয়োনাইজ, হ্যাঁ এই যেটা বললাম, যে এই যে কোন একটি সংশ্লিষ্ট ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্যের দুটি আয়নের মধ্যে ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া, সেই আয়নে ভেঙে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন অথবা ডিসোসিয়েশন। এবার এই যে ডিসোসিয়েশন, এটা আয়োনাইজেশন, কে হচ্ছে আয়োনাইজেশন কনস্ট্যান্ট, কোথা থেকে? রাসায়নিক সাম্য, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ল অফ মাস অ্যাকশন, যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট। এখান থেকে আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামের যে পোর্শনটা নেব, এই দেখো এখানে শুরুতেই যেটা বলে দিলাম, দেখবে এই দেখো কোথায় গেল, স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট, স্মল এক্সটেন্ট, চেনা জিনিস, তারও কাজের জিনিসে আসি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে মূল যে জায়গাটা দরকার হবে সেটা হচ্ছে
অসওয়াল্ড ডাইলিউশন ল, প্রথম পার্টে যে পোর্শনটা প্রিডমিনেন্টলি আমাদের জন্য প্রয়োজনীয় হবে সেটা হচ্ছে অসওয়াল্ড ডাইলিউশন ল। এবং অসওয়াল্ড ডাইলিউশন ল বারবার করে যেটা বলা, মানে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এবার অসওয়াল্ডের এই লঘুকরণ সূত্রের যে ব্যাখ্যা, এই লঘুকরণ সূত্র মূলত বলতে চাইছে কি, এটা মূলত স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য কার্যকরী হয়। কাদের জন্য কার্যকরী হয়? স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য, সরি, ভেরি সরি। অসওয়াল্ড ডাইলিউশন ল বা লঘুকরণ সূত্র মূলত দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অথবা উইক ইলেকট্রোলাইটের জন্য কার্যকরী হবে। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইটের জন্য কার্যকরী হবে। তো সেটা বলতে গিয়ে দেখো, যখন উইক ইলেকট্রোলাইট, কারণ স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এই বিষয়ের কোনো গুরুত্ব নেই, কারণ স্ট্রং ইলেকট্রোলাইট যে রয়েছে সে তো কমপ্লিট ডিসোসিয়েশনে চলে যাচ্ছে, তার ক্ষেত্রে তো আমি কোনো রকম মানে বিশেষত্ব মানে বিশেষ কিছু পাবো না, তাই নয়? হ্যাঁ, তাই দেখো একটা উইক ইলেকট্রোলাইট যার ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমি কত কনসিডার করেছি, যার প্রাথমিক গাঢ়ত্ব আমি পেয়েছি সি, পেতেই পারি, কোথাও কোনো সমস্যা বা কিছু নেই। যখন বিক্রিয়া করেনি জিরো জিরো, ওকে। এবার যখন ডিসোসিয়েট করছে, এটা ধরো এটা সি আলফা কোয়ান্টিটি কমছে, তা যতটা বিক্রিয়ক কমবে বিক্রিয়াজাত পদার্থ ঠিক ততটা করেই তৈরি হবে, সি আলফা করে তৈরি হলো। এবার এখান থেকে আমি অ্যাপ্লাই করছি ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন যদি আমি এটাকে একটু ছোট্ট করে নিজে করে দেখিয়ে দিই, তাহলে যেটা উঠে আসে তোমার হয়তো কারোর কাজে লাগতে পারে। দেখো এটা কে ইকুয়াল টু, আচ্ছা দাঁড়াও, এই দেখো, এই যে কে দিয়ে কনসেন্ট্রেশন অফ এ প্লাস বি মাইনাস সমান কনসেন্ট্রেশন অফ এ বি। দেখো, তারপরে যেটা বলছিলাম, তো কি করলাম যে আমরা ল অফ মাস অ্যাকশনের গল্পটা অনুযায়ী যেটা লেখা যায় সেই জিনিসটা বললাম। এবার এখানে তুমি কি করছো, কনসেন্ট্রেশন গুলোকে আপলোড করো। কিরকম? সি আলফা ইকুইলিব্রিয়ামের জন্য দেখো, তাহলে এখান থেকে বেরোলো সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 - আলফা। তাহলে এই যেটা বেরোচ্ছে এইটা হচ্ছে রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর সি আলফা দিয়ে ঠিক যাবে। আচ্ছা, যে কোনো উইক ইলেকট্রোলাইটের জন্য দিস অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 1, কারণ ডিসোসিয়েশন রেট ইজ সো লো। রুট আন্ডার কে বাই সি, এইগুলো দিয়ে কাজে লাগাতে হবে। এটা যখনই অ্যাসিডের ক্ষেত্রে যাবে এটা কে এ দিয়ে রিপ্লেস হবে, যখন বেসের ক্ষেত্রে যাবে তখন কে বি দিয়ে রিপ্লেস হবে। এই হচ্ছে মোদ্দা বক্তব্য। আরো একটু বাড়ানো যায় এটাকে, কে তুমি কনসেন্ট্রেশনের জায়গাটাকে এন বাই ভি লিখতে পারো। ভাবেও করা যেতে পারে কনসেন্ট্রেশনের জায়গা, তো যাই হোক এগুলো পর পর দেওয়া যেতে পারে। এই যেখানে প্রত্যেকটা 1/কনসেন্ট্রেশন বা যা যা রয়েছে এইখানে এই মূল রিলেশন গুলো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আলফা মানে কি? আলফা মানে হচ্ছে বিয়োজনের মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন অথবা বিয়োজনের মাত্রা। তো আলফার গল্পটাও এখানে ইম্পর্টেন্ট এবং রেলিভেন্ট হবে, আলফার ইনফরমেশনটাও এখানে রেলিভেন্ট এবং ইম্পর্টেন্ট হতে চলেছে।
তো অসওয়াল্ড ডাইলিউশন ল শুধুমাত্র উইক ইলেকট্রোলাইটের জন্য অ্যাপ্লিকেবল। আর কি আলফার যে ফর্ম গুলো বললাম এগুলো থেকে আমরা প্রবলেমে আসবো। আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আলফার যদি ডেফিনেশন এখানে তো আশা করি বলবে না। কি বলেছে? দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন উইক ইলেকট্রোলাইট ইজ অফ দ্য সলিউশন। ইম্পর্টেন্ট ইনফরমেশন অলরেডি এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় এখানে যে যে জিনিসগুলো রয়েছে দরকার লাগবে। এই দেখো না, এই যে যদি এখানে দরকার হয় তোমার ডিসপ্লে, হ্যাঁ এখানে অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন না, খুব কার্যকরী কিছু না। এই যে ডিগ্রি অফ আয়োনাইজেশন, এই যে ডিগ্রি অফ আয়োনাইজেশন যদি কেউ চায় জানতে, জাস্ট বিয়োজনের মাত্রা ফাত্রা এইভাবে বিষয়টাকে দেখা হয়। এই হলো ফর্মুলা। এই যে জিনিসগুলো আগের পেজে কোড ম্যাথামেটিক্যালি দেখলে সেটাই ভাষায় এখানে লেখা আছে, খুব ইম্পর্টেন্ট কিছু নয় থিওরিটিক্যালি। আচ্ছা এই দেখো, এই যে অসওয়াল্ড ডাইলিউশন ল যেটা আমরা করে দেখলাম এক্ষুনি, এই দেখো অসওয়াল্ড ডাইলিউশন ল এর ম্যাথামেটিক্যাল যে প্রুফ, অসওয়াল্ড ডাইলিউশন ল এর ম্যাথামেটিক্যাল প্রুফ তোমার সামনে দেওয়া আছে। এই যে টোটাল প্রুফ সুন্দরভাবে এখানে করে দেওয়া আছে, অলরেডি আমি ডিসকাস করলাম। আচ্ছা, এখানে কার্যকরী একটি জায়গা হচ্ছে যে কে এ বা কে বি এর মান। আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, দেখো এ বলেছে স্মলার দ্য ভ্যালু অফ কে এ অ্যান্ড কে বি উইকার উইল বি দ্য ইলেকট্রোলাইট। সহজে বলি, ধরো তুমি এ বি ইলেকট্রোলাইটটাকে নিয়েছো, সেটাকে ভেঙে দিয়েছো যথাক্রমে এ প্লাস এবং বি মাইনাস আয়নে। খুব ভালো কথা, এটা ছাড়া হতেই পারে। এবার তুমি কে এর মান নিয়েছো যথাক্রমে concentration of A, concentration of B। আচ্ছা, কোনো কারণে লজিক্যালি দেখো, কোনো কারণে যদি এই ভ্যালুটা হাই হয়, ঠিক আছে, কে এ অথবা কে বি এটা তো একটি ভগ্নাংশ। তো ভগ্নাংশ বা ফ্র্যাকশনের ক্ষেত্রে যদি নিউমিরেটর বা লবের মানটা যদি বড় হয়, তাহলেই একমাত্র সংশ্লিষ্ট রাশিটি বড় হবে, তবেই একমাত্র সংশ্লিষ্ট রাশিটি বড় হবে। হ্যাঁ, তার মানে অবশ্যই এই পোর্শনটা হাই, তার মানে আয়ন্স এর কনসেন্ট্রেশন হাই। তুমি বলবে স্যার আয়ন্স এর কনসেন্ট্রেশন হাই মানে, আয়ন্স এর কনসেন্ট্রেশন হাই মানে হচ্ছে এই সংশ্লিষ্ট ইলেকট্রোলাইটটা আয়নে ভাঙতে সমর্থ, এই সংশ্লিষ্ট ইলেকট্রোলাইটটা সহজে আয়নে ভাঙতে সমর্থ হচ্ছে, সহজেই আয়নে ভাঙতে সমর্থ হচ্ছে। বোঝা গেল পয়েন্টটা? তার ফলে যেটা হচ্ছে, আয়নে ভাঙতে যদি সমর্থ হয় তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি কি, তার মানে আমরা বলবো যে ইকুইলিব্রিয়ামটা বা সাম্যাবস্থাটা মোর ডাইরেক্টেড, মোর ডাইরেক্টেড টুয়ার্ডস ইন দি ফরওয়ার্ড ডাইরেকশন, মোর ডাইরেক্টেড টুয়ার্ডস ইন দি ফরওয়ার্ড ডাইরেকশন। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা, সেটাই এখানে বলেছি, মোর ডাইরেক্টেড টুয়ার্ডস ইন দি ফরওয়ার্ড ডাইরেকশন। বোঝা গেল পয়েন্টটা? এইটা একটা এসেনশিয়াল পয়েন্ট হিসেবে কার্যকরী ভূমিকা পালন করবে, মাথায় রেখো জায়গাটা। ওই জন্য কে এ বা কে বির ভ্যালু বেড়ে গেলে কি দেখতে পাবো আমরা, ডিসোসিয়েশনটা ভালো হবে,
স্ট্রঙ্গার উইল বি দ্য ইলেকট্রোলাইট। আর যদি ভ্যালুটা কমে যায় তাহলে অবভিয়াসলি লবের মান কমে যাবে, ডিসোসিয়েশন হিসেবে ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। জাস্টিফিকেশন তোমার সামনেই। কে কেবি অসওয়াল্ড ডাইলিউশন ল। আচ্ছা, এই যে অসওয়াল্ড ডাইলিউশন ল থেকে 1/K/C, হ্যাঁ, হেনরি ডাইরেক্ট প্রপোর্শনাল টু, প্রত্যেকটা ফরম্যাটকে তোমার সামনে ডিরাইভ করে দিয়েছে। যেটুকু যেটুকু বেসিক ডিরাইভেশন যেগুলো যেগুলো দরকার। সরি, এই দেখো, এই যে সি ইজ দ্য কনসেন্ট্রেশন, এই যে সি আলফা, এটা যা প্রুভে আসছে। থিওরিটাও কেউ যদি থিওরিটাও এটার থেকে পড়ে তার ক্ষতি নেই, তার উন্নতি হবে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি এখানে আচ্ছা, কমন আয়ন এফেক্ট আমরা এখানে আলোচনা করব না, কমন আয়ন এফেক্টের জন্য এটা সঠিক স্পেস নয়। আচ্ছা, আমাদের একটু পিএইচ এর দিকে যাওয়া, হ্যাঁ, এরপর যে জিনিসটা আমাদের লাগবে, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, জলের আয়নীয় গুণফল। জলের আয়নীয় গুণফলের কথা বলা হয়। কি করবে? করবে যেটা, সেটা হচ্ছে যে ধরো জল, ঠিক আছে, জল, এখানে কোন জলের কথা বলা হচ্ছে? পিওর ওয়াটার বা ডিস্টিলড ওয়াটার বা ডিমিনারেলাইজড ওয়াটার। এদের প্রত্যেকের বিশেষত্ব কি? বসে বলি, দাঁড়িয়েই তো বলি। এদের প্রত্যেকের বিশেষত্ব কি? এদের প্রত্যেকের সহজ বিশেষত্ব হচ্ছে যে এটা মোটেই জলে খুব ভালো, মানে এটা খুব ভালো ডিসোসিয়েশন অথবা আয়ন ফরমেশনে অংশগ্রহণ করে না। এটা মোটেই খুব ভালো আয়ন ফরমেশনে অংশগ্রহণ করে না। তুমি বলতেই পারো যে স্যার সবই তো বুঝলাম, আয়ন ফরমেশনে অংশগ্রহণ করে না মানেটা কি? আয়ন ফরমেশনে অংশগ্রহণ করে না এই কথার অর্থ হচ্ছে এই সংশ্লিষ্ট যে ডিস্টিলড ওয়াটার বা ডিমিনারেলাইজড ওয়াটার, এদের মধ্যে এইচ প্লাস বা ওএইচ মাইনাস আয়নে ভেঙে যাওয়ার প্রবণতা খুব তীব্র নয়। এইচ প্লাস বা ওএইচ মাইনাস আয়নে ভেঙে যাওয়ার যে প্রবণতা সেটা মোটেই খুব তীব্র হয় না। তা যেহেতু এই জিনিসটা খুব তীব্র হয় না, এর ফলশ্রুতি কি? এদেরকে ভাঙাটাও যথেষ্ট ডিফিকাল্ট একটি টাস্ক হিসেবে কনসিডার হবে। সেটাই এখানে মেনশন করেছি তোমায়। এদের যে ভাঙন, সেই ভাঙনটাও যথেষ্ট ডিফিকাল্ট একটি টাস্ক হিসেবে আমরা বলতে পারি। সেই জন্যে কতগুলো ওয়াটার মলিকিউল নেওয়া হয়েছে? দেখো, ওয়াটার মলিকিউল যথাক্রমে নেওয়া হয়েছে দুটি। দুটি ওয়াটার মলিকিউল যদি আমরা এখানে নিই, এবার কি হচ্ছে, একটা ওয়াটার মলিকিউল অ্যাজ ইউজুয়াল থাকছে, আরেকটা আমি ধরে নিচ্ছি যে অত্যন্ত সামান্য ডিসোসিয়েশনে পার্ট নিচ্ছে। অত্যন্ত সামান্য ডিসোসিয়েশনে আরেকজন পার্ট নিচ্ছে। ভেরি সরি, হ্যাঁ, খুব অল্প ডিসোসিয়েশনে আরেকজন অংশগ্রহণ করছে। তাহলে ফলশ্রুতি যেটা হবে, কি করবে সে? যদি আরেকজনের অংশগ্রহণের প্রবণতা খুব সামান্য হয়, এটা মিলে কি তৈরি করবে? যথাক্রমে H3O প্লাস এবং OH মাইনাস। এবার এই যে আনডিসোসিয়েটেড মলিকিউল এবং অল্প ডিসোসিয়েটেড আয়ন্স, এই যে উভয়ের মধ্যে যে একটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামের সম্পর্ক, এইটাই হলো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের বৃদ্ধির কারণ। এটা একটা খুব এসেনশিয়াল পয়েন্ট হিসেবে জাস্টিফাই করতে হবে। আচ্ছা, কে ডাব্লিউ সংক্রান্ত কোনো ম্যাটার, কে ডাব্লিউ সংক্রান্ত কোনো ম্যাটার, আচ্ছা, কে এটাকে কি হচ্ছে, এটার ক্ষেত্রে তাহলে যেটা হবে, কে ডি, ডি ফর ডিসোসিয়েশন,
এটা গেল এডি আর এইটা। এবার দুটোকে এবার দেখো এ একটি কনস্ট্যান্ট, এ একটি অত্যন্ত ছোট মানে এর প্রায় ভ্যালু প্রায় চেঞ্জ হচ্ছে না। এদের দুজনকে যখন তুমি গুণ করবে তখন যেটা পড়ে থাকবে দ্যাট ইজ কেডব্লিউ, বা সাধারণভাবে বলা হয় আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এটা খুব এসেনশিয়াল একটা পয়েন্ট। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, যেটাকে কেডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এর অবশ্য টোটাল বিষয়টা বলে দেওয়ার দরকার আছে। এটায় তুমি এই ডিরাইভেশনটাকে কন্টিনিউ রাখো। কন্টিনিউ রেখে কি হচ্ছে, মাইনাস লগ কেডব্লিউ দেখো বোথ সাইডে নেগেটিভ লগারিদম নিয়ে নিলাম, নেগেটিভ লগারিদম নিয়ে নিলাম। মাইনাস লগ কেডব্লিউ, মাইনাস লগ কেডব্লিউ মানে হলো আমাদের পিকেডব্লিউ। এবার মাইনাস লগ কেডব্লিউ পিকেডব্লিউ, এখান থেকে মাইনাস লগ, এটা প্লাস হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, আমরা আমাদের কাজ করব। পিকেডব্লিউ সমান এখান থেকে পাবো পিএইচ প্লাস এখান থেকে পাবো পিওইচ। পিএইচ প্লাস পিওইচ, এটা একটা এসেনশিয়াল পয়েন্ট হিসেবে থাকবে, পিএইচ প্লাস পিওইচ। হলো। আচ্ছা, কেডব্লিউর ঘরের তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে কেডব্লিউর ভ্যালু হচ্ছে 10⁻⁻14 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি এটা 10⁻⁻14 হয়, তাহলে তোমাকে এখানে একটা জিনিস বলি, মাইনাস লগ 10⁻⁻14 equal to pH plus POH 14। 14 নম্বর এসেনশিয়াল পয়েন্ট হিসেবে থাকবে। এটা খুব এসেনশিয়াল একটা জায়গা হিসেবে অপারেট করবে। মাথায় রাখতে হবে, বুঝতে হবে, জানতে হবে এই জায়গাটা, পিএইচ এর বা পিওএইচ এর টোটাল হিসেবটা। তাহলে চলো লেটস প্রসিড। এই যে বাকি যাবতীয় যা দেওয়া আছে। আচ্ছা, কেডব্লিউ প্রসঙ্গে বলে দিই, কেডব্লিউ কিন্তু একটা যথেষ্ট টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। হ্যাঁ, এই দেখো প্রত্যেকটা রিলেশন খুব সুন্দর করে পরপর দেওয়া হয়েছে, ইচ অ্যান্ড এভরি রিলেশন ইজ ইম্পর্টেন্ট। সমস্ত কটি রিয়াকশন আমাদের জন্য কার্যকরী হবে, প্রত্যেকটি রিয়াকশন। আর কি দিয়েছে দেখো, টেম্পারেচার ডিপেন্ডেন্ট কেন, কারণ টেম্পারেচার যদি বাড়ে সেই অনুযায়ী ম্যাটারটা চেঞ্জ হবে। টেম্পারেচার চেঞ্জ করলে দেখো ভ্যালুটা কি হয়েছে, বেড়ে গেছে। টেম্পারেচার বাড়লে পুরো ম্যাটারটা আমি কনফার্ম বলতে পারবো।
টেম্পারেচার বাড়লে পুরোটা সেই অনুযায়ী চেঞ্জ হবে। দেখে নিয়েছো টেম্পারেচারের সাথে কি বিষয়টা? আর এখান থেকে পিএইচ এর গল্প-টল্প এগুলো তো আসবেই। পিওর ওয়াটার ইস আ উইক ইলেক্ট্রোলাইট আছে। এই যে অটো প্রোটোলিসিস কখনো, কখনো কাজে লাগতে পারে। এখানটাও ইনফরমেশন হিসেবে কখনো, কখনো কাজে লাগতে পারে। অটো প্রোটোলিসিস আছে। এই জায়গাতে the value of Kw increases. Value of Kw increases. এটা খুব এসেনশিয়াল একটা পয়েন্ট। হ্যাঁ, লগ ফগ দিয়ে যা, যা করণীয় করে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, উইক অ্যাসিডের ক্ষেত্রে Kw র জাস্টিফিকেশন। উইক অ্যাসিডের ক্ষেত্রে, উইক বেসের ক্ষেত্রে Kw এটা খুবই এসেনশিয়াল একটি পয়েন্ট হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। খুবই এসেনশিয়াল একটি পয়েন্ট হিসেবে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করবে। কি, কি রয়েছে? গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য যে পয়েন্ট গুলি রয়েছে সেগুলি কি, কি? এইখানটায় পুরো ডিরাইভেশনটা টোটাল রয়েছে। মাইনাস লগ K ইনটু Cফি যা, যা রয়েছে তোমার সামনেই আছে। এখান থেকে পিএইচ এর একটা রিলেশন পাওয়া যায়। হাফ পিকে মাইনাস হাফ লগ সি। pH equal to half pKa minus half log C. এটা essential content। একটা যথেষ্টই essential impactful content হিসেবে আসবে। দেখে নাও, ভালো করে দেখে নাও। বলো কোথায় প্রশ্ন? আসা যাক কাজের পয়েন্ট আছে। এটা উইক অ্যাসিড এর ক্ষেত্রে পাবে, এরকম উইক বেস এর ক্ষেত্রেও পাওয়া যায়। এই যে উইক বেস এর ক্ষেত্রে হাফ পিকেবিসি এখান থেকে যে ফর্মুলাটা বেরোবে পিওইচ সমান হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি। হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি। জাস্টিফাইড পয়েন্ট, খুবই এসেনশিয়াল জাস্টিফাইড একটি পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা দরকারি পয়েন্ট, কে এ পি কে এ কিভাবে অ্যাসিডিক এবং বেসিক স্ট্রেংথের সঙ্গে রিলেটেড থাকবে।
কোনগুলো আমাদের কাজে আসবে? আচ্ছা ডাজ না হ্যাঁ, এই যে এইখানে ইনফরমেশন রয়েছে আবার। দেখো ইনফরমেশন এ কি? কোন স্ট্রং অ্যাসিড অথবা বেসের যে পিএইচ সেটা কখনোই টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি নয়। হ্যাঁ, অবশ্যই উইক ইলেক্ট্রোলাইট বা উইক অ্যাসিডের ক্ষেত্রে এর উপরে টেম্পারেচারের ডিপেন্ডেন্স থাকে বটে। দেখো বলেছে। কারণ স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে কি হয়? নিজেই যে মানে যে কোয়ালিটিতে ব্রেক করে আলাদাই কোয়ালিটি। এই যে ডিউ টু ইনক্রিজ ইন আয়োনাইজেশন পিএইচ অফ উইক বেস ইনক্রিজ উইক বেসের ক্ষেত্রেও একই স্টোরি আসবে। এগুলো খুব ছোট, ছোট পয়েন্ট যেগুলো কনসেপ্ট লিডার বলে এখানে আমি আলাদা করে দিয়ে দিয়েছি। ডিউ টু আয়োনাইজেশন অফ পুরো জায়গাটা এসেনশিয়াল। পুরো পোরশনটা রেকমেন্ডেড এবং এসেনশিয়াল পার্ট হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। আচ্ছা কি হ্যাঁ, 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 হ্যাঁ। পিকে এ তো জানা জিনিস। পিএইচ কখন 7 এ এ তো ছোটবেলার জিনিস। এগুলো নিয়ে তো আলাদা করে আলোচনার বিষয় নয়। আচ্ছা, হ্যাঁ, এটা অনেক সময় পরীক্ষায় ডাইরেক্ট পড়ে যায় ওইজন্য পুরো তুলে দিয়েছি এখানে। কার পিএইচ কেমন হয়? পিএইচ স্কেলের কিছু ছোট, ছোট লিমিটেশনস যা রয়েছে। আচ্ছা, সল্ট হাইড্রোলিসিস প্রসঙ্গে যাব না। আমি পিএইচ এর সঙ্গে একটুখানি কয়েকটা জায়গায় যেতে চাইবো। কয়েকটা কোয়েশ্চেন বলি বা হ্যাঁ, দেখো পিএইচ ১ম এই একটি ভালো প্রশ্ন দিয়ে দেখা যাক। দেখতে পাবে প্রত্যেকে পিএইচ এর জায়গায় পিএইচ এর বিষয় বক্তব্যে আসছে। ১ম কোয়েশ্চেনটি কি হবে? যথারীতি ১টি একটি ভুল উত্তর। কোয়াইট ন্যাচারাল ১টি একটি ভুল উত্তর। তারপরেরটা সঠিক। কেডব্লিউ increases হ্যাঁ, অবশ্যই কেডব্লিউ increases এটাও কারেক্ট। আচ্ছা, 4th অপশনটা আমি নিয়ে ফেললাম। 4th অপশনটা আপাতত তোমাকে বলছি না। আগেই তোমায় বলছি না। আচ্ছা, ১ম অঙ্কটা কি এটা বোর্ডের অঙ্ক। তুমি এটায় 8 কখনোই হবে না। কারণ পিএইচ এর এই অ্যাসিডের পিএইচ কখনো 8 হয়? তো যেটা হবে এখানে এগুলোকে বলা হয় ইনফাইনাইট ডাইলিউশন বা অসীম লঘুতা সংক্রান্ত প্রশ্ন। এখানে H প্লাস এর যে কনসেনট্রেশনটা হবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -8 প্লাস এক্স। কারণ এতটা পরিমাণ জল আছে এবং জলের মধ্যেও তো H প্লাস আছে। এটা কি তোমার ইগনোর করা উচিত? জলের মধ্যেকার H প্লাস কে কখনোই তোমার ইগনোর করাটা উচিত নয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? KW সমান 10 টু দি আরে 10 টু দি পাওয়ার -8 প্লাস এক্স ইনটু এক্স আর এদিকে হচ্ছে 10 টু দি পাওয়ার -14 সমান 0। তাহলে এখান থেকে কি আসবে? এটাকে শ্রীধর-ফিধর দিয়ে যা, যা করার করণীয় করে নেওয়া। করে নিলে মেইন যে গল্প আসবে এখান থেকে সবকিছু করে ঠরে তুমি এখানে -b আমি ফরম্যাটটা যদি বলে দিই প্লাস মাইনাস রুট আন্ডার 10 টু দি পাওয়ার -16 4 ইনটু 10 টু দি পাওয়ার -14 10 minus 46 বাইরে গেল 2.01 2.4.0 ওই 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 0.1 2 থেকে 0.1 গেলে কত হবে? 1.9
এটা হলো x, তাহলে h প্লাস সমান কি লিখবো 10 টু দি পাওয়ার মাইনাস কত আসবে -8, তাহলে pH সমান মাইনাস লগ মাইনাস লগ 10.5 কত আসবে মাইনাস লগ 10.5 করলে 10 লগ 10 এর ভ্যালু 1, লগ 10 এর ভ্যালু 1, লগ 11 এর ভ্যালু হচ্ছে 1.04, তাহলে ওই 1.02 মতো। মাইনাস মাইনাস সে প্লাস ওই 6.98, 6.98। আচ্ছা এর একটা টেকনিক বলে দিই, যদি এই অঙ্কটা দেয় পরীক্ষার হলে তুমি যে টেকনিকটা ব্যবহার করবে 10 টু মানে এত কিছু না 10 টু দি পাওয়ার মাইনাস 7 হলে তুমি নেবে 6.8, 10 টু দি পাওয়ার মাইনাস 8 হলে নেবে ওই 6.978, 10 টু দি পাওয়ার মাইনাস 9 হলে 6.99, না ওই এরকম ফিক্স ভ্যালু। এটা একদম স্পেসিফিক প্রবলেমস ফর ইনফাইনাইট ডাইলিউশন, মনে রাখো এগুলোকে বলা হয় ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনের প্রবলেম। তাদের পিএইচ বার করবার যে সমূহ প্রক্রিয়া তার কথা বলা হচ্ছে বা তার বিষয় বলতে আগ্রহী। ডান 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 তারপরে আচ্ছা কনজুগেট বেস হচ্ছে কোনো অ্যাসিড থেকে H প্লাস বার করে দিলে যে অ্যানায়নটা পড়ে থাকে, H প্লাস বার করে দিলে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন আছে, একটিকে যদি বার করে দাও HPO4 2 মাইনাস, ওই জন্য ঠিকই আছে। KW ইনক্রিজেস একটু আগেই পড়লে 10 টু দি পাওয়ার মাইনাস 14 অ্যাট রুম টেম্পারেচার 25 ডিগ্রি, আর যখনই সেটা টেম্পারেচার 35-এ গেল বা হ্যাঁ ওরকম 10 টু দি পাওয়ার মাইনাস 12 হয়ে গেল। প্রথম তিনটে তো কারেক্টই আছে। এবিসি ডিটা আপাতত আমি এখানে বলছি না, কারণ ডিটা টাইট্রেশন সংক্রান্ত আছে, টাইট্রেশনের উপরে আলাদা ক্লাস করাবো। আচ্ছা গুরুত্বপূর্ণ জায়গা দেখো পিএইচ অফ দা মিক্সচার। আচ্ছা এখানে তোমাকে আমি সলভিং এর সময় বলে দিই এটা কিভাবে করবে। দেখো টেকনিকটাকে বোঝার দরকার আছে, টপিক পরে বুঝলেও চলবে। তুমি একটু তাকিয়ে দেখো কোশ্চেনটায় এই ধরনের প্রশ্নগুলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি উইক বেস এবং HCl একটি স্ট্রং অ্যাসিড। এবার এরা দুজন রিঅ্যাক্ট করছে, তাহলে তুমি অবশ্যই জানো রিঅ্যাকশনে একটাই নেচার পাওয়া সম্ভব, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে নিউট্রালাইজেশন সংক্রান্ত বিষয় আসায় আমরা কিভাবে দেখব, তুমি সহজে মিলি ইকুইভ্যালেন্স চেক করো। মিলি ইকুইভ্যালেন্স কিভাবে চেক করা হয়, ভলিউমের সঙ্গে নরমালিটিকে গুণ করা হয়। ভলিউমটা মিলিলিটারে আছে, দেখো আমাকে প্রথমটায় ভলিউমটা মিলিলিটারে আছে, সরি আরে অ্যাসিডের জন্য নরমালিটি কি করে বার করব, মোলারিটির সাথে 1 গুণ করব, কেন, কারণ HCl এর এন ফ্যাক্টর যথাক্রমে 1, অর্থাৎ HCl কে ভাঙলে শুধুমাত্র একটি H প্লাস আয়ন নির্গত হয়। মিলি ইকুইভ্যালেন্স এর মান আসছে 2। মিলি ইকুইভ্যালেন্স অফ বেসের ক্ষেত্রে কি হচ্ছে, বেসের ক্ষেত্রে যেটা হচ্ছে, বেসের ক্ষেত্রে মূলত আমরা পাচ্ছি 20 ইন্টু 0.1। এবার দেখো দুজনের ক্ষেত্রে যে ম্যাটারটা কম্পালসারিলি আমার কাছে গুরুত্বপূর্ণ
দুজনের মিলি ইকুইভ্যালেন্স সেম। বোথ অ্যাসিড অ্যান্ড বেস এক্সিবিটস সেম মিলি ইকুইভ্যালেন্স। খুব ভালো কথা, তুমি এটা বলতেই পারো, করতেই পারো, কোথাও কোনো আপত্তি সমস্যা নেই। যেটা হচ্ছে it involves হাইড্রোলিসিস বা সল্ট হাইড্রোলিসিস। এবার তুমি প্রশ্ন করবে যে স্যার সবই তো ঠিক আছে, আমার তো এখানে বলা উচিত ছিল কমপ্লিট নিউট্রালাইজেশন বা প্রশমন, আমি এখানে সেটা না বলে হঠাৎ করে হাইড্রোলিসিস বললাম কেন? কারণ আমি হাইড্রোলিসিস বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যাদেরকে নিয়ে এখানে কর্মকাণ্ড শুরু করেছি তারা কারা? তারা খুব সহজে অ্যাসিড এবং অ্যাসিড সংশ্লিষ্ট, মানে যে অ্যাসিডটা রয়েছে সেটা একটা স্ট্রং অ্যাসিড, কিন্তু সেই স্ট্রং অ্যাসিডের সঙ্গে যে ইলেকট্রোলাইটটি রয়েছে সেটি কোনোভাবেই স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে সেই ইলেকট্রোলাইটটি যদি স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে গ্রহণযোগ্যতা না পায়, তার মানে যে প্রশমন বা নিউট্রালাইজেশনের গল্প আমরা দেওয়ার চেষ্টা করছি সেই গল্পটাও খুব একটা ধোপে টেকে না, সেই গল্পটাও খুব একটা কার্যকরী গল্প হিসেবে উঠে আসবে না। বুঝতে পারলে? এবার এই যে গল্পটা, তুমি বলবে কেন স্যার গল্পটা উঠবে না কেন? তার কারণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড HCl এর গতিতে ডিসোসিয়েশনে ইনভলভ হবে না। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড HCl এর গতিতে ডিসোসিয়েশনে ইনভলভ হবে না। তার কথাই এখানে বলা হয়েছে। সেই জন্যে, বুঝলে? এইজন্য এখানে কমপ্লিট নিউট্রালাইজেশন কথাটা বলা হয় না। যেটা বলা হয় সেটা হচ্ছে হাইড্রোলিসিস। একটা কম্পোনেন্ট হ্যাঁ, এটাই যদি অ্যাসিডটা শেষ হয়ে যেত কিন্তু বেসটা কিছুটা এক্সেস পড়ে থাকতো, যেহেতু এটা উইক বেস, তখনই আমরা বাফারের গল্প দিতাম, বাফারের স্টোরি কাজে লাগাতাম। তাহলে এখানে তোমাকে একটা ফর্মুলা আমি লিখে দিই, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব পিএইচ সমান 7 মাইনাস হাফ পিকেবি। পুরো নিউমেরিক্যালটা ধরে ধরে পুরো বুঝিয়ে করাচ্ছি, যে এই পার্টে কিন্তু বোঝার জায়গাটা খুব বেশি তোমাদের নেই। হাফ লগ সি, এই হচ্ছে বিক্রিয়াটা। এটা কি? এটা কার বিক্রিয়া, কিসের বিক্রিয়া, কেন বিক্রিয়া? এই বিক্রিয়াটা হচ্ছে পিএইচ ক্যালকুলেশনের বিক্রিয়া। কার? উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড। উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড। তো আমার কাছে আমার ভ্যালু রয়েছে 7 মাইনাস হাফ পিকেবি। আচ্ছা দেখো, তোমার কাছে কেবির মান দেওয়া আছে, ওকে, কোনো অসুবিধা নেই। এ দেখো মাইনাস লগ কেবির মান হলো 10⁻⁻5 প্লাস লগ সি আছে। এখানে একটা ইন্টারেস্টিং ম্যাটার লক্ষ্য করা যায়। সির ভ্যালু এখানে কত হবে? সি মানে হচ্ছে নতুন যে দ্রবণটা রয়েছে তার কনসেন্ট্রেশন কত হবে? 2। আচ্ছা, তোমার যেহেতু অ্যাসিড আর বেস দুটোই সমপরিমাণ আছে, তার মানে সল্ট বা লবণ যেটা তৈরি হবে সেটাও 2 মিলি ইকুইভ্যালেন্স। শুধু এদের মধ্যে একটাই বিষয় আছে, দুটোকে যখন তুমি যোগ করবে টোটাল ভলিউমটা বেড়ে যাবে না? তাহলে 2/60 টোটাল ভলিউমটা বেড়ে যাবে দুজনকে মিক্স করলে। 2/60
হয়ে গেল। আরে হ্যাঁ, 1/30 এই হয়ে গেল সি এর ক্যালকুলেশন। তাহলে কত এলো? 7 এখানে 5, 5/2 আর এদিকে 1/30 তাহলে 1/30 মানে 3 into 10, 3 মানে 0.48 প্লাস 10 ওই 1.48 মাইনাস 0.74 হ্যাঁ, 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 মাইনাস 0.74 আচ্ছা 7 থেকে 2.5 মানে 4.5 ওই 3.76 এর মতো। কোথায়? না, এটা এক্সাক্ট ভ্যালুটা 7 মাইনাস আরে ভেরি সরি। ফর্মুলার জায়গাতে একটুখানি ছোট্ট ভুল লিখলাম একটা। 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি। ভেরি সরি। মাইনাস তাহলে এটা প্লাস হবে। তাহলে কত হলো? 4.74। এ দেখো এক্সাক্ট ভ্যালু 5.24। অপশন সি ঠিক করতে হবে। মাথায় রাখো দুটো যেহেতু ইকুয়াল অ্যামাউন্টে রয়েছে তাই এটা কি হচ্ছে? এটা এবং একটা কম্পোনেন্ট যেহেতু উইক আছে তাই এটা সল্ট হাইড্রোলিসিসে অংশগ্রহণ করছে। যদি উইক বেসটা বেশি পরিমাণে থেকে যেত তখন অ্যাসিডটা হয়ে যেত লিমিটিং রিএজেন্ট এবং সেইটাকে আমরা বলতাম বাফার সলিউশন এবং যেহেতু উইক বেসটা এক্সেস তাই বেসিক বাফার সলিউশন। চলো হোক। আচ্ছা 2000 হ্যাঁ 208 এ দেখো এটা একদম নরমাল প্রবলেম মিক্সিং এর প্রশ্ন এটা কিভাবে বুঝবে? এ দেখো এত মোলার HCl মিক্সড উইথ এত ml এত মোলার H2SO4 এত ml এত মোলার। এবার দেখো এটা কেন মিক্সিং? কারণ এইটা একটি অ্যাসিড এবং H2SO4 একটি অ্যাসিড। দুটো অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করালে তুমি ভাই কি পাবে? কিছুই পাবে না। দুটো অ্যাসিডের মধ্যে যদি বিক্রিয়া সংঘটিত হয় সেখানে আমরা কোনো কিছুই পাবো না। তাহলে আমরা সেখানে কি করে কি ওয়ার্ক করব? সেখানে আমরা ওয়ার্ক করব মূলত মিক্সিং এর সাহায্যে। এখানে যেহেতু দুটোই অ্যাসিড কেমিক্যালি দে উইল নট রিঅ্যাক্ট উইথ ইচ আদার। আচ্ছা একটা প্রশ্ন এখানে তবু থেকে যায় যে এদেরকে আমরা আর কি করতে পারি? আমরা কিন্তু এখানে মোলারিটির টার্মে পুরো ম্যাটারটাকে ওয়ার্ক করব না। আমরা পুরোটাকে এখানে ওয়ার্ক করব ইন টার্মস অফ নরমালিটি। ইন টার্মস অফ নরমালিটি। মানে নরমালিটি কেন? তুমি বলতেই পারো স্যার নরমালিটির প্রসঙ্গে করার উদ্দেশ্য কি? নরমালিটির প্রসঙ্গে করার উদ্দেশ্য হচ্ছে এন ফ্যাক্টরের পার্থক্য। HCl এ এন ফ্যাক্টর 1, H2SO4 এ এন ফ্যাক্টর 2। তাহলে দুটো আলাদা এন ফ্যাক্টর দু জায়গায় রয়েছে। তাহলে তুমি কি বসাবে, কত বসাবে, কেন বসাবে? নরমালিটি দেখো প্রথমটায় কি হবে? মোলারিটি ইনটু এন ফ্যাক্টর ইনটু ভলিউম প্লাস মোলারিটি ইনটু এন ফ্যাক্টর H2SO4 ইনটু ভলিউম নরমালিটি 200 প্লাস 400 আর কি দুটো অ্যাসিডকে মেলালে একটা নতুন অ্যাসিডই তৈরি হয়। তার মানে যেটা N3 সেটাই H প্লাস আয়নের কনসেন্ট্রেশন, সেটাই H প্লাস এর গাঢ়ত্ব। কত আসছে? 200 হ্যাঁ 22 না 0.01 2 আর এদিক থেকে আসছে 8 10 10 বাই 600
দেখো 1/60, 1/60, তার মানে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H3O প্লাস। যেহেতু মিডিয়ামটা অ্যাসিডিক, যে কনসেন্ট্রেশনটা N3 সেটাই H প্লাসের। লগ 1 এর ভ্যালু 0, মাইনাস অফ মাইনাস লগ 60, 1.78, 1.78, 1.78, 1.78। তারপরে তারপরে অ্যাম্ফোটেরিক নেচার, এটা পরের পোর্শনে লাগবে। আচ্ছা এইটা, হ্যাঁ দেখো পিএইচ সংক্রান্ত প্রশ্নকেই আগে ফোকাস করা, প্রায়োরিটি দেওয়া দরকার। আচ্ছা দেখো পিএইচ এর এই ধরনের প্রশ্নই দেবে তোমাদের, ডিক্রিজিং অর্ডার প্রথমটায়। ও এ তো সলভও করতে লাগবে না প্রথমটায়। যদি তুমি তাও করতে চাও, আমি ডাইরেক্ট তোমায় বলে দিই, মাইনাস লগ 10⁻², তাহলে পিএইচ এর মান যথাক্রমে 2। বি এরটায় পিওএইচ হবে 2, তাহলে পিএইচ এর মান হবে 12। 12 সব থেকে পিওএইচ বেশি হবে বিতে। বিতে অপশানে, আরে ধুর, এ বি ক্রস পড়ে রইল সিডি। দেখা যাক এটা এত। আচ্ছা এই যে যেটা রয়েছে CH3COONA, এর গল্পটা কি? এ একটা উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের কম্বিনেশনে যুক্ত হওয়া অ্যাসিড। উইক অ্যাসিড এবং স্ট্রং বেস, এদের কম্বিনেশনে যুক্ত হওয়া একটি অ্যাসিড, মানে একটি সল্ট। উইক অ্যাসিড, স্ট্রং বেস। এবার উইক অ্যাসিড স্ট্রং বেসটা নিয়ে এখানে ম্যাটার নয়, ম্যাটার যে জায়গাটা নিয়ে, উইক অ্যাসিড স্ট্রং বেস নয়, ম্যাটার যে পয়েন্টটা নিয়ে সেটাই ফোকাস করা যায়। উইক অ্যাসিড স্ট্রং বেসের মধ্যে কোন পার্টটা প্রিডমিনেট করে? অবশ্যই স্ট্রং বেস। স্ট্রং বেস যদি প্রিডমিনেট করে তাহলে পিএইচ গ্রেটার দ্যান 7, পিওএইচ লেস দ্যান 7। আর এটা অলওয়েজ HClNOH, একটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের কম্পারিজন পিএইচ সমান 7, তাহলে 14 হলে পিওএইচ ও হবে 7। পিওএইচ ম্যাক্সিমাম এটার জন্যে, আর পিএইচ মিনিমাম এর জন্য। বি ম্যাক্সিমাম, এ মিনিমাম। সিডি, আচ্ছা সিডি, এটা পিএইচ 7-এর চেয়ে বড়, এটা 7-এর সাথে ইকুয়াল। সি বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি বড়, সি বড়। অপশন সি, অপশন সি, অপশন সি। আচ্ছা এটাও চেনা প্রশ্ন। দেখো এখানে যেগুলো যেগুলো করা সম্ভব, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপে আলাদা আলাদা নিউমেরিক্যাল আছে। প্রথম স্টেপ দেখো ওই মিক্সিং এর, না প্রথম স্টেপে এটা কিন্তু মিক্সিং নয়। ফার্স্ট স্টেপটা খেয়াল করো, 400 ml অফ H2SO4, তার সাথে 400 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তার মানে কমপ্লিট নিউট্রালাইজেশন। কোন ফর্মুলা? M1V1 = N2V2, মানে N1V1। হ্যাঁ দেখতে হবে অবশ্য কে লিমিটিং আছে। মৌখিকভাবে কি লিমিটিং করে নেওয়া যায়? দেখো কিভাবে করব। মেন্টালিও লিমিটিং করা যেতে পারে। দেখবে অ্যাসিডের গল্পটা, অ্যাসিড হচ্ছে 400 × 0.1। 400 0.12, 400 0.12, তাহলে কত আসছে? এটা আসবে
রইল পড়ে আমার বেস 400 0.11, তাহলে এটা রইল 40। দিস ইজ ইওর লিমিটিং রিএজেন্ট। এটা অল্প অ্যামাউন্টে আছে, এটা তোমার লিমিটিং রিএজেন্ট। তাহলে যদি 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 এ লিমিটিং রিএজেন্ট হয়, তার মানে এক্সেস কে 40 মিলি ইকুইভ্যালেন্স। এবং এখন কনসেন্ট্রেশন দেখে নাও, কনসেন্ট্রেশন অফ নিউ সলিউশন কত হবে? 40 বাই 800। এই জায়গাটাই কিন্তু লোক করবে না, কারণ তুমি কিন্তু আলটিমেট দুজনকে মেলাচ্ছ, মানছে নিউট্রালাইজেশন হচ্ছে কিন্তু মিলছে তো। 400/800, সরি 40/800, মানে 1/20, 1/20 এটা সলিউশনের কনসেন্ট্রেশন। তাহলে যেহেতু অ্যাসিড লেফট, তাই পিএইচ মাইনাস লগ 1/20 মাইনাস লগ 5 ইন্টু 10⁻⁻² মাইনাস লগ 5 এর ভ্যালু 0.4, এটা +2। এ দেখো 1.3। প্রথম স্টেটমেন্ট ডেফিনেটলি কারেক্ট। এবার তোমাদের এগুলো ডাব্লিউবিতে এক একটা কোয়েশ্চেন দেবে, আমি একটার মধ্যে 3-4টে দিয়েছি, এটা এক একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন দেবে। দেখো ডিটেইলে সলভ করে দিলাম। আচ্ছা, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ভালো করে দেখো। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কারণ টেম্পারেচার বাড়লে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বাড়ে। লাসাতেলিয়াস প্রিন্সিপাল নট অ্যাপ্লিকেবল। কি? না না না, এটা ভুল আছে, এটা ভুল আছে। ইকুইলিব্রিয়াম লাসাতেলিয়াস ছাড়া হবেই না। 1 2 তো কারেক্ট হবেই, 1 2 তো কারেক্ট হবেই। আচ্ছা, 3 নম্বরেরটা কিভাবে করা যায়? কি বলেছে দেখো, আয়নিক প্রোডাক্ট মনোবেসিক অ্যাসিড কে বলে দিয়েছে, আহ তোমাকে আলফা বার করতে বলেছে, তো তুমি ওখানে ডাইরেক্ট হাফ পিকে মাইনাস হাফ লগ সি বসাতে পারো। কত হচ্ছে পিএইচ এর ভ্যালু 5, 0 log 1, সি এর ভ্যালু 1 আসছে কেন? আমার ভ্যালু এখানে যদি হাফ কি আসছে 50% এ? কিভাবে বলতে পারি তোমায় যদি জাস্টিফাই করি? প্রথমটায়, আচ্ছা আমরা যদি এটাকে যদি ওইভাবেও যাই, এইচ প্লাস যদি বার করি, আচ্ছা একটা করা যেতে পারে, এটাও আমি একবার ভাবছি। আচ্ছা দেখো,
প্রত্যেকে দেখবে মানে যদি এটা করা যায় যে মোনোবেসিক অ্যাসিডের এই ভ্যালুটা দিয়েছে, তো মোনোবেসিক অ্যাসিড তুমি এখানটা যদি একটু এরকম দেখো, মোনোবেসিক অ্যাসিড মানে কি বোঝায়? HA আমরা ভাঙলে যথাক্রমে পাবো H প্লাস A মাইনাস। H প্লাস A মাইনাস পাওয়ার পর তুমি নিজে একটা জিনিস ভেবে দেখো, এর কনসেন্ট্রেশন যাই থাক, হোয়াট এভার এর কনসেন্ট্রেশন হয়ে থাক, তোমাকে বলেছে কি পিএইচ সমান 5, তার মানে তুমি আরামসে লিখতে পারো যে ভাই আমার H প্লাস এর কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার -5। তুমি এখানে পিএইচ, আচ্ছা দেখো এটা তুমি লিখতেই পারো অসওয়াল্ড ডাইলিউশন একদম বেসিককে সামনে রেখে। বেসিককে সামনে রাখলে দেখো কে এ আলফা করি, ওয়ান মাইনাস আলফা, হ্যাঁ এই তো চলে আসবে আলফা ইকুয়াল টু 50%, 50% চলে এলো। 1 2 3 তিনজনই কারেক্ট। প্রত্যেকটা এগুলো আলাদা আলাদা কোয়েশ্চেনে দেবে, আমি একটার মধ্যে দিয়ে দিয়েছি। এ দেখো চেনা প্রশ্ন, জাস্ট মিক্সিং, যাই হোক ভালো প্রশ্ন, এটাও ভালো প্রশ্ন। 1 liter of HCl to a solution of pH value, volume of water needed, ওকে কোনোই প্রবলেম নেই। দেখো pH 1 তার মানে কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার -1, pH 2 মানে কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার -2, M1V1 1 into 10 to the power -1 প্লাস ডাইলিউশন বলেছে 10 to the power আরে ধুর, এ দেখো এটা ভলিউম আসবে 10 লিটার, M1V1 equal to M2V2, বলছে ভলিউম অফ ওয়াটার নিডেড টু ডু দিস ডাইলিউশন। দেখো অলরেডি তোমার কাছে 1 লিটার আছে, তার মানে এটা হবে 10 মাইনাস 1 গুণ 1000। Your correct answer is 9 liter বা 9000 ml। ডান, হয়ে গেল, 1 লিটার আছে আগের থেকে। এ দেখো বাফার আর এটা কোথায় কি বুঝে নাও। এ দেখো এত ml এত মোলার, এর পরিচয় কি? ইটস আ ভেরি স্ট্রং বেস, ওয়েল অ্যান্ড গুড। তুমি এর সাথে নিচ্ছ 50 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড সলিউশন। এটা কেমন ধরনের অ্যাসিড? ইটস মাস্ট বি আ উইক অ্যাসিড, ইট মাস্ট বি আ উইক অ্যাসিড। আচ্ছা দুজনের মিল ইকুইভ্যালেন্স চেক করে নেওয়া যায়। 20 ইন্টু 0.1 যথাক্রমে 2, এটার এন ফ্যাক্টর 1, আর এই বাবাজির কত হবে 50 ইন্টু 0.1 ইন্টু 1। এই দেখো বাফারের নিয়ম কি, অ্যাসিড বা বেস যেটা উইক তাকে এক্সেস থাকতে হবে। তাহলে দেখো অ্যাসিটিক অ্যাসিড লেফট কতটা, অ্যাসিটিক অ্যাসিড লেফট হচ্ছে 5 মাইনাস 2 যথাক্রমে 3 মিলি ইকুইভ্যালেন্স।
তাহলে যদি তুমি 3 মিলি ইকুইভ্যালেন্স হও, খেলা তো ওখানেই শেষ। হুম, ইট মাস্ট বি অ্যান অ্যাসিডিক বাফার। এটা অতি অবশ্যই একটি অ্যাসিডিক বাফার হিসেবে কনসিডার হবে। এটা ডেফিনেটলি একটা অ্যাসিডিক বাফার হিসেবে কনসিডার হবে। কারণ উইক অ্যাসিড লেফট আছে। তাহলে পিএইচ বাফারের জন্য আমরা কোন ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল সলভ করব? সব থিওরিতে দেওয়া আছে এখানে। হেন্ডারসন ইকুয়েশন। উই আর ডুইং হেন্ডারসন ইকুয়েশন। কি হবে? পিকেএ প্লাস লগ, নিউমিরেটরে থাকবে কনসেন্ট্রেশন অফ সল্ট, ডিনোমিনেটরে থাকবে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। নিউমিরেটরে কনসেন্ট্রেশন অফ সল্ট, ডিনোমিনেটরে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। তাহলে তোমাকে বলে দিতে হবে পিকেএ। পিকেএ কত আছে? 4.76 প্লাস লগ সল্টের জায়গায়, দেখো সল্টের জায়গায় কত? দেখো সল্টের জায়গায় হবে 5 বিয়োগ 2। সরি, সরি। আচ্ছা, কে তোমার লিমিটিং রিএজেন্ট? আচ্ছা, দিস ইজ ইয়োর লিমিটিং রিএজেন্ট বেটা। দিস ইজ ইয়োর লিমিটিং রিএজেন্ট 2। আর এখানে অ্যাসিড কত পড়ে আছে? ব্যাস, লগ 2 এর ভ্যালু 0.3, লগ 3 এর ভ্যালু 0.48, কারেক্ট আনসার 4.58। এখানে হবে যথাক্রমে 458। গল্প শেষ। 458। মাথায় রাখো, যদি যদি তোমার কাছে উইক অ্যাসিড অথবা উইক বেস কমপ্লিট নিউট্রালাইজেশন এর পরে লেফট থাকে, লেফট থাকে, তখন তুমি নিজেকে অ্যাসিডিক অথবা অ্যালকালাইন বাফার হিসেবে দাবি করবে। আদারওয়াইজ সেটা করবে না। পয়েন্টটা ক্লিয়ার আছে এখানে? উইক অ্যাসিড বা উইক বেসকে লেফট থাকতে হবে। চলো ডান। প্রশ্ন অনেকগুলোই ভালো ভালো প্রশ্ন নেবে। আচ্ছা, এই দেখো এখানটায় কি দিয়েছে? আচ্ছা, এটাতেও হুম, ডিসোসিয়েট তোমাকে কে বার করতে হবে। এই দেখো 25 এত সোডিয়াম অ্যাসিটেট এবং তার সাথে এত অ্যাসিটিক অ্যাসিড। খুব ভালো কথা। সোডিয়াম অ্যাসিটেট নিয়েছো, অ্যাসিটিক অ্যাসিড। তার মানে কি আল্টিমেট এটা একটা কি বাফার? এটা একটা অ্যাসিডিক বাফার হিসেবেই নিজেকে এস্টাবলিশ করছে। সোডিয়াম অ্যাসিটেট এবং অ্যাসিটিক অ্যাসিড। পিএইচ ও বলে দিয়েছে। দেখো পিএইচ ও তোমার কাছে বলে দেওয়া আছে। তাহা হইলে আপনাকে কিভাবে সংশ্লিষ্ট প্রবলেমটি সলভ করিতে হইবে? কিভাবে প্রবলেমটি সলভ করিতে হইবে? বলো, বলো, বলো। কি হবে? কোন রকম ইনফরমেশন কিচ্ছু বলতে পারবে কি? তাহলে দেখা যাক কিভাবে এটা ওয়ার্ক করে। এটা কিভাবে কি রূপে ওয়ার্ক করে? সোজা প্রশ্ন। দেখো,
অ্যাসিডের মিল ইকুইভ্যালেন্স তোমার সামনেই আছে। কত হবে? 25 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 সল্ট। এখানে আর লিমিটিং এর গল্পের তো কোনো ব্যাপার নেই, এখানে অলরেডি সল্ট বলে দিয়েছে, মানে লিমিটিং যেটা সেটাই তো সল্ট হবে। দেখো এটা হবে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা মিলি ইকুইভ্যালেন্স কথাটা, হ্যাঁ চলো ঠিক আছে, 50 10 টু দি পাওয়ার -2 5 ইন্টু 10 1 50 এটা 5 হলো। তাহলে তুমি ডাইরেক্ট ফর্মুলায় বসো, পিএইচ, অ্যাসিডিক বাফার, পিকেএ আমরা জানি না, পিকেএ প্লাস লগ সল্টের জায়গায় বসাবো 5, অ্যাসিডের জায়গায় বসাবো 0.5, এখানে গেল 10, লগ 10 এর ভ্যালু 1। তাহলে দেখো পিকেএ সমান 5, আচ্ছা এটা এদিকে গেলে পিকেএ সমান 4, তাহলে কেএ সমান 10 টু দি পাওয়ার -4। তোমাকে বলেছে x ইন্টু 10 টু দি পাওয়ার -5, তাহলে যেটা করতে হবে তোমায়, তোমার আনসার হবে 10 ইন্টু 10 টু দি পাওয়ার, তার মানে x এর ভ্যালু হবে যথাক্রমে 10, হয়ে গেল। আচ্ছা এই প্রশ্নটার মধ্যেও কিছু বিশেষত্ব নেই, দেখো পিকেএ অফ ল্যাকটিক অ্যাসিড দিয়ে দিচ্ছে, পিএইচ অফ এত মোলার ক্যালসিয়াম ল্যাকটেট, কিচ্ছু না। ক্যালসিয়াম ল্যাকটেট কি? সল্ট অফ ল্যাকটিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। স্ট্রং বেস আর এটা উইক অ্যাসিড, স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিড, স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিড। স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিডের পিএইচ এর ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা যাক। হাফ পিকেএ মাইনাস হাফ লগ সি, ডাইরেক্ট বসিয়ে দেওয়া যাক। হাফ পিকেএ বসিয়ে দিই, মাইনাস হাফ লগ সি, জাস্ট ফর্মুলায় প্লেস করা যাক। 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2.5, এটায় 5 ইন্টু 10 টু -3, তো লগ 5 এর 0.7 আর মাইনাস লগ 3 ওই 2.3 আর মাইনাস অফ 1.15 প্লাস 1 পয়েন্ট বোধহয়, হ্যাঁ 5 মাইনাস 2.3 মানে প্লাস 2.3, 2.3 1.15, হ্যাঁ ওই 3.65 এর মতো, আমার হিসেব তো তাই বলছে 3.65 এর মতো, হ্যাঁ কোথায় ক্যালকুলেশনে ওই 36.5 ওই ধরনের কিছু একটা ডেটা আসবে। 3.65 × 10⁻² হয়, তো ওটাই 36.5 হলে 10 টু দি পাওয়ার -1 হবে। বলো।
চলো এগোনো যাক, এগোনো যাক। আচ্ছা এখানে তো মোটামুটি প্রচুর কোয়েশ্চেন বলে দিলাম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও তো ডাইরেক্ট পড়ার মতো প্রশ্ন। এই দেখো মিক্সড অ্যাসিড, মিক্সড উইথ, এই যে দুটো অ্যাসিডকে মিক্স করেছে, আগেই একটা নিউমেরিক্যাল করলাম এর ওপরে। এই তো এখানে বেসিক্যালি নিউমেরিক্যাল মোটামুটি করার মধ্যেই যা কোয়েশ্চেন যা আছে। আলাদা করে এখানে বিশেষ কিছু আর বক্তব্য দিচ্ছি না। এখানে সলভ করার মধ্যেই এ দেখো না, মিক্সিং, জাস্ট মিক্সিং এর প্রবলেম। HCl NOH কমপ্লিট নিউট্রালাইজেশন, সম্পূর্ণ প্রশমনে অংশগ্রহণ করবে। জাস্ট সেটাই হবে, আর কিচ্ছু না। আর কি মোটামুটি একটা বললাম, আমি এটার উপরে না একটা কাজ করছি। আমি শুক্রবারের ক্লাসটায় বাফার আর হাইড্রোলিসিস এর উপরে স্পেসিফিক্যালি বাফার হাইড্রোলিসিস সলিবিলিটি প্রোডাক্ট এই জায়গাটার উপরে একটু বিস্তারে আলোচনা করব। থিওরিটিক্যালিও ব্যাপারটা বলার আছে। আজকে তো ধরো নিউমেরিক্যাল এর মধ্যে বলতে হচ্ছিল। তো বাফার-টাফারের এই জায়গাটায় থিওরিটিক্যালি বিষয়টা আলোচনা করব। তো স্টে টিউনড। খুব ভালো করে পড়াশুনো করো, ক্লাসটা দেখো, কোথায় কি সমস্যা আছে জানাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।